শ্রোতারা, এই করুণ কাহিনীটি শিলিগুড়ির প্রধান নগরের। সেখানে বিকাশচন্দ্র সেন তার বাবা এবং বউয়ের সাথে থাকতেন। তিনি একজন বিদেশি প্রজেক্টের ইঞ্জিনিয়ার ছিলেন। অথচ মরুভূমির গরমের মাঝে সংগ্রাম করা সেই যুবকটি নিজের বাড়ির ভেতরের কষ্ট সম্পর্কে সম্পূর্ণ বেখবর ছিলেন। তার বাবা হরিপদবাবু দৃষ্টিহীন হওয়ার ফলে শয্যাশায়ী হয়েছিলেন। তার চোখের দুটো পাতাই কাজ করত না, তবে কান এবং মন সবকিছু শুনত এবং বুঝত। বিকাশ সেনের বিয়ে কয়েকদিন পূর্বেই হয়েছিল। তার বউ রিয়া ভারী রূপবতী এবং স্বভাবে ভীষণ মার্জিত ছিল। পাড়ার প্রতিবেশীরাও তাকে লক্ষ্মী প্রতিমা বলত। আশ্রমে যাওয়া, প্রার্থনা করা এবং লোকের কাছে শ্বশুরের যত্নের বড়াই করা তার অভ্যাস ছিল। ইঞ্জিনিয়ার বিকাশ মাত্র 4 সপ্তাহের ছুটি কাটিয়ে ফিরেছিলেন, আর এখন তাকে পুনরায় 8 মাসের জন্য দুবাইতে যেতে হবে। বিদায়ের সময় তিনি বাবার পা ছুঁয়ে বললেন, বাবা, তুমি ভেবো না, রিয়া তো রইল এখানে। সে তো তোমার মেয়ের চেয়েও আপন। সে তোমার দেখাশোনা করবে এবং খুব যত্ন নেবে। হরিপদবাবু কিছু বলতে পারলেন না, তবে তার চেহারায় অশঙ্কার ছায়া স্পষ্ট বোঝা যাচ্ছিল। ইঞ্জিনিয়ার বিকাশচন্দ্র রিয়ার দিকে ফিরে বললেন, রিয়া, বাবা এখন তোমার জিম্মায়। রিয়া দ্রুত এগিয়ে তার হাত ধরে শপথ করল এবং ছলছল চোখে বলল, তুমি নিশ্চিন্তে যাও এবং একটু দ্রুত ফেরার চেষ্টা করবে। উনি এখন কেবল তোমার নয়, আমারও পিতা। আমি ওনার সম্পূর্ণ খেয়াল রাখব। বিকাশচন্দ্র বাবার কপালে হাত রাখলেন এবং ভারাক্রান্ত মনে বাড়ি থেকে রওনা হলেন। কয়েকদিন পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। বাড়িতে পরিচারিকা আসত, হরিপদবাবুকে সময়মতো খাবার দেওয়া হতো। যখনই পাড়ার কোনো আত্মীয়া রিয়ার সাথে গল্প করতে আসত, সে সবাইকে জানাতো যে সে শ্বশুরের সেবায় খুব ক্লান্ত থাকে। তবে সময় পেরোনোর সাথে সাথে রিয়ার আসল চেহারা সামনে আসতে শুরু করল। একদিন দুপুরে সে রেগে গিয়ে বলল, আর কতকাল আমি এই অন্ধের সেবা করব? আমারও তো নিজের একটা শখ আছে। সেদিন রিয়া পরিচারিকাকেও কাজে ঢুকতে নিষেধ করে দিল। এখন হরিপদ ঘর বেশিরভাগ সময় তালাবন্ধ থাকতে শুরু করল। ওষুধ কখনো সময় মতো পেত, আবার কখনো তাও জুটত না। চায়ের জন্যেও তাকে ঘণ্টার পর ঘণ্টা প্রহর গুনতে হতো। কয়েকদিনের মধ্যেই তার পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠল। বাড়ির কোণায় একটি পুরনো গ্যারেজ ছিল, যেখানে বাতিল আসবাবপত্র এবং ভাঙা বাক্স রাখা হতো। সেখানে কোনো ভেন্টিলেটরও ছিল না। আর তারপর এক সন্ধ্যায় রিয়া এমন কিছু করল যা বিকাশচন্দ্র কখনো ভাবতেও পারেননি। রিয়া তার শ্বশুরের খাট ঠেলে সরিয়ে সেই গ্যারেজে ফেলে দিল। আর যখন পাড়ার লোকজনেরা হরিপদর সাথে কথা বলতে বা তার স্বাস্থ্যের খবর নিতে আসত, তখন রিয়া তাদের গেট থেকেই এই বলে ফিরিয়ে দিত যে বাবা তো খুব দুর্বল এবং তিনি কারো সাথে কথা বলতে চান না। একবার কাকাবাবুরাও এসেছিলেন, তবে রিয়া কোনো না কোনো বাহানা বানিয়ে তাদেরও ফিরিয়ে দিল। সে আস্তে আস্তে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কানে এই খবর রটিয়ে দিল যে বাবা এখন খুব বেশি শয্যাশায়ী। মাস পেরুতে লাগল। হরিপদবাবু এখন সেই গুমোট ঘরে একাই ধুঁকতে থাকতেন। রিয়া জানালার ভাঙ দিয়ে কখনো বাসি পাউরুটি ছুঁড়ে দিত, আর কখনো সেটাও দিতে এড়িয়ে যেত। খাবার না পাওয়ার কারণে হরিপদবাবুর শরীর শুকিয়ে গিয়েছিল। তিনি রিয়াকে বারবার ডাকতেন, তবে রিয়া শুনেও না শোনার ভান করত। তার রুটিন এখন পুরোপুরি পাল্টে গিয়েছিল। দামি ও চকচকে শাড়ি পরা, পার্লারে সাজা, সিনেমার আড্ডা মারা। বিকাশচন্দ্র প্রতি মাসে যে অর্থ পাঠাতেন, সে তার সবই নিজের সাজগোজে ব্যয় করত এবং আড্ডায় ওড়াত। আর পাড়াপড়শিদের শোনাত যে বাবার টেস্ট খুব দামি, সব টাকা ওনার চিকিৎসাতেই শেষ হয়ে যাচ্ছে। বিকাশচন্দ্র প্রতি শুক্রবার ভিডিও কল করতেন। সেদিনও রিয়া ক্যামেরার সামনে এসে প্রথমে গাঢ় মেকআপ মাখল এবং তারপর চোখে জল ছিটিয়ে নকল কান্না তৈরি করল এবং মোবাইলটি টেবিলে রাখল। অন্যদিকে হাজার হাজার কিলোমিটার দূরে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা সাইটে বিকাশচন্দ্রকে দেখা গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, রিয়া, তুমি কেমন আছো? রিয়ার গাল বেয়ে নকল জল ঝরতে লাগল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে জানালো, বিকাশ, বাবা এখন খুব নিস্তেজ হয়ে পড়েছেন। উনি শুধু শুয়েই থাকেন। আমি তো দিনরাত ওনার পাশেই থাকি আর ওনার পরিচর্যায় জেগে থাকি। বিকাশচন্দ্রের বুক ভারী হয়ে এলো। সে বলল, রিয়া, তুমি খুব মহৎ। আমি তোমার এই ত্যাগ কখনো ভুলতে পারবো না। রিয়া আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, না বিকাশ, এটা তো আমার ধর্ম। তবে কি বিকাশ কি জানত যে সেই মুহূর্তে তার বাবা বিছানায় নয়, বরং একটি স্যাঁতস্যাঁতে গ্যারাজে বন্দী হয়ে খিদে ও যন্ত্রণায় কাতরাচ্ছিলেন? লাইন কাটার সাথে সাথেই রিয়ার চেহারা বদলে গেল। সে চোখের জল মুছে খিলখিল করে হাসতে হাসতে বলল, ধর্ম? হ্যাঁ বিকাশ, আমি খুব বড় ধর্ম পালন করছি।
সে উঠল এবং গুটি গুটি পায়ে বাড়ির পেছনে গেল। সে দরজার শিকল খুলল, কিন্তু পাল্লা খুলতেই ভেতর থেকে স্যাঁতস্যাঁতে পচা গন্ধের একদম বন্ধ করা বাতাস ধেয়ে এলো। ভেতরে মেঝেতে ছেঁড়া ও ময়লা চাদরে হরিপাদবাবু পড়েছিলেন। তিনি এখন চরম দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি খুব কষ্টে চোখ মেললেন। রিয়াকে বুঝে তার ঠোঁট কাঁপল। চা, আমাকে চা দাও। রিয়া বিরক্তির সাথে বলল, অন্ধ, তুই তো সারাদিন চা চা করে চেঁচাতে থাকিস, আমি তোর কেনা দাসী নই। সে তাকে চা না দিয়েই বাইরে বেরিয়ে এলো এবং তালা আটকে দিল। গ্যারাজে আবার আঁধার নেমে এলো। মাস পেরোতে থাকল। ওদিকে বিকাশচন্দ্রের প্রজেক্ট তার টার্গেট শেষ করে ফেরার আয়োজন করছিল। 3 সপ্তাহ আগেই তাদের কাজ মিটে গিয়েছিল। দেশে ফেরার কথা শুনে বিকাশের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ঠিক করল যে সে এবার কাউকে না জানিয়েই দেশে ফিরবে। বাবা এবং রিয়া দুজনকেই অবাক করে দেবে। ঠিক 3 দিন পর বিকেলের সময় ছিল। শিলিগুড়ির প্রধান নগরের সেই রাস্তায় একটি অটো এসে থামল। বিকাশচন্দ্র নিচে নেমে তো থমকে গেল। বাড়ির মূল গেটে তালা ঝুলছিল। সে ব্যাগ থেকে নিজের চাবি বের করে গেট খুলল। ভেতরে অদ্ভুত এক নীরবতা ছিল। সে হাসি মুখে ডাকল, বাবা। দেখো, আমি ফিরে এসেছি। কিন্তু বাবা কোনো সাড়া দিলেন না। সে সোজা বাবার ঘরের দিকে হাঁটল, কিন্তু দরজা ঠেলতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই ঘরটা আর বাবার ঘর বলে মনে হচ্ছিল না, বরং ঘরটি এখন একটি বিলাসবহুল গেস্ট রুমে পরিণত হয়েছিল। যেখানে একসময় তার বাবার পুরনো খাট ছিল, এখন সেখানে সোফা সাজানো আছে। দেওয়ালে রিয়ার দামি পেইন্টিং ঝুলছে। পাশের টেবিলে তার বিদেশি পারফিউম এবং রঙিন চুড়ি রাখা ছিল, এবং ড্রেসিং আয়নার কাছে একধারে প্রসাধনীর বাক্স ছড়ানো ছিল। এখন সেই ঘরে বিকাশের বৃদ্ধ বাবার উপস্থিতির কোনো চিহ্নই ছিল না। বিকাশের মুখ শুকিয়ে গেল। সে তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজতে লাগল। রান্নাঘর, ছাদ, স্টোর রুম, এমনকি বাথরুমও দেখল, কিন্তু বাবাকে দেখতে পেল না। সে ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রিয়াও বাড়িতে ছিল না। পুরো বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছিল। তখনই হঠাৎ বাড়ির পেছন থেকে খুব ক্ষীণ কারো গোঙানির শব্দ তার কানে এলো। সে থমকে দাঁড়াল। সে কান পেতে মনোযোগ দিয়ে শুনল। আওয়াজটা আবার এলো। ইঞ্জিনিয়ার বিকাশ দ্রুত পায়ে সেদিকে এগোলো, কিন্তু গ্যারেজের কাছে পৌঁছতেই সে চমকে গেল, কারণ আজ সে প্রথমবার সেই গ্যারেজের তালা ঝোলানো দেখল। তার বুক কাঁপতে লাগল। কিন্তু দরজার কাছে পৌঁছতেই সে বিশ্রী দুর্গন্ধ অনুভব করল। সেখান থেকে পচা খাবার, ধুলো এবং ইঁদুরের মিশ্রিত গন্ধ আসছিল। তার পা কাঁপতে লাগল। সে বিড়বিড় করে বলল, এখান থেকে আওয়াজ কিভাবে আসতে পারে? সে শিকল ধরে টানার চেষ্টা করল, কিন্তু তালা লাগানো ছিল। এখন তার উৎকণ্ঠা আতঙ্কে পরিণত হয়েছিল। সে এদিক ওদিক তাকালো এবং পাশে পড়ে থাকা একটি ভারী ইটের টুকরো তুলে নিল। সে সর্বশক্তি দিয়ে তালায় বাড়ি মারল। 1-2 আঘাতেই তালা ভেঙে গেল। বিকাশচন্দ্র কাপা হাতে পাল্লা খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল, কিন্তু বাইরের রোদ ভেতরে পড়তে সেখানকার দৃশ্য দেখে ইঞ্জিনিয়ার বিকাশচন্দ্রের বুক কেঁপে উঠল। মেঝেতে একটি ছেঁড়া চাদরের উপর অত্যন্ত জীর্ণ ও হাড়গিলে একটি শরীর পড়েছিল। পরনে মলিন ফতুয়া, দাড়ি এলোমেলো এবং মুখ এত শুকিয়ে গিয়েছিল যে তাকে চেনাও কঠিন হচ্ছিল। তিনি ছিলেন হরিপদবাবু। বিকাশ আর্তনাদ করে উঠল, বাবা। দরজা দিয়ে আসা আলোতে হরিপদবাবুর চোখ ধাঁধিয়ে গেল। তিনি ভয়ে নিজের 2 হাত গুটিয়ে নিলেন, যেন কোনো প্রহার থেকে বাঁচার চেষ্টা করছেন। তিনি কাঁপা গলায় বললেন, আমাকে মেরো না, এখন তো আমি একদম চুপ আছি, আমি তো আজ খাবারও চাইনি। এই কথাগুলো শুনে বিকাশের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে ছুটে তার কাছে পৌঁছাল এবং তার সামনে হাঁটু গেড়ে বসল। সে বাবাকে বুকে জড়িয়ে ধরল এবং বলল, বাবা, আমি বিকাশ। তার গলা বুঝে এলো। হরিপদবাবু ছেলের গলার স্বর চিনতে পারতেই তার চোখ দিয়ে জল গড়াতে লাগল। তিনি খুব কষ্টে হাত তুলে ছেলের গাল ছুঁয়ে বললেন, তুই ফিরেছিস খোকা? বিকাশ ডুকরে কেঁদে উঠল। সে বুঝতে পারছিল না যে তার বাবা এতদিন কি নরকে কাটিয়েছেন এবং এই অবস্থায় তিনি কিভাবে বেঁচেছিলেন। তার শরীরে ধুলো ছিল এবং চামড়াও কুঁচকে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে বাবাকে কোলে তুলে নিল এবং তাকে নিজের ঘরে নিয়ে এলো। বিকাশচন্দ্র তাকে সোফায় শুইয়ে দিল এবং তারপর ধরে গ্লুকোজ পান করালো। কিছুক্ষণ পর সে ডাক্তারকে কল করল। ডাক্তার দ্রুত তাদের ফ্ল্যাটে পৌঁছল। হরিপদবাবুর অবস্থা দেখে তিনিও শিউলে উঠলেন। চেক আপ করার পর ডাক্তার গম্ভীর স্বরে বললেন, যদি আপনি আরও 2-3 দিন না ফিরতেন তবে হয়তো ওনার বাঁচা অসম্ভব হয়ে যেত। ডাক্তার স্যালাইন দিয়ে চলে গেলেন।
ওষুধের প্রভাবে হরিপদবাবু ঘুমিয়ে পড়লেন। বিকাশচন্দ্র চেয়ারে বসে ঘণ্টার পর ঘণ্টা তাকে দেখতে লাগল। ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগল। রাত 8টার দিকে মেইন গেটের তালা নড়ল। তারপর দরজা খোলার শব্দ এলো। গেট খুলল এবং রিয়া ভেতরে এলো। তাকে খুব ফুরফুরে দেখাচ্ছিল। আজও তার হাতে সিনেমার টিকিট ছিল এবং ঠোঁটে হাসি ছিল। কিন্তু ড্রয়িং রুমে বসে থাকা ইঞ্জিনিয়ার বিকাশচন্দ্র সেনকে দেখেই তার পা থমকে গেল। তুমি তো সামনের মাসে আসার কথা ছিল। তার গলা কাঁপতে লাগল। বিকাশ ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাবা কোথায়? রিয়া ঘাবড়ে গেল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিয়ে বলল, বাবা তো নিজের ঘরে ঘুমোচ্ছেন। দুর্বলতার কারণে ওনার খুব ঘুম পায়। বিকাশচন্দ্র ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে রাগ এবং আগুন দেখে রিয়া ভয় পেয়ে গেল। সে তার কাছে এলো এবং তার হাত শক্ত করে ধরল। রিয়া ভয়ে চিৎকার করে উঠল, বিকাশ, এটা কি করছো? কিন্তু বিকাশচন্দ্র সেন এখন সিদ্ধান্ত নিয়েছিল। সে গর্জন করে বলল, চলো, আমিই তোমাকে দেখাচ্ছি বাবা কোথায়। সে তাকে হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ির পেছনে নিয়ে যেতে লাগল। রিয়া সমানে বলে যাচ্ছিল, বিকাশ, আমি কি করেছি, ছাড়ো আমাকে। কিন্তু বিকাশচন্দ্র তাকে টেনে হিঁচড়ে সেই গ্যারেজের সামনে নিয়ে গেল। সে রিয়ার মুখ জোর করে সেই খোলা দরজার সামনে ধরল। ভেতর থেকে আসা বিশ্রী দুর্গন্ধ রিয়ার নাকে লাগতেই সে নাক সিটকাল এবং পিছিয়ে আসার চেষ্টা করতে লাগল। কিন্তু বিকাশচন্দ্র তাকে শক্ত করে ধরে রেখেছিল। সে নিচু গলায় বলল, দেখো, ভালো করে দেখো। রিয়ার নজর ভেতরে যেতেই তার মুখের রক্ত শুকিয়ে গেল। নোংরা মেঝে, দেওয়ালে মাকড়সা, সেসব তার চোখের সামনে ছিল। সে ইচ্ছে করে না জানার ভান করে বলল, কিন্তু এখানে তো বাতিল জিনিস রাখা ছিল বিকাশ। বিকাশচন্দ্র জোরে হাসল এবং বলল, বাতিল জিনিস? আমার বাবা তোমার কাছে বাতিল জিনিস ছিল? রিয়া বলল, তুমি ভুল বুঝছ, আমি তো ওনার যত্ন করছিলাম। কিন্তু বিকাশচন্দ্র তার কথা শেষ হওয়ার আগেই তাকে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দিল। রিয়া টাল সামলাতে না পেরে সেই মেঝের ওপর পড়ে গেল। তার শাড়ি ও হাত নোংরা হয়ে গেল। দুর্গন্ধ এত তীব্র ছিল যে তার বমি ও হাঁসফাঁস হতে লাগল। সে দ্রুত উঠে বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু দরজায় বিকাশচন্দ্র সেন দাঁড়িয়েছিল। সে গর্জন করে বলল, না রিয়া, আজ তুমি এখানেই থাকবে। কথা শুনেই রিয়া কেঁপে উঠল। তার চোখে আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আবার দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? আমাকে বাইরে যেতে দাও। কিন্তু বিকাশ তাকে আবার ভেতরে ধাক্কা দিল। সে বাইরে থেকে পাল্লা টানল এবং তালা আটকে দিল। ভেতরে রিয়া চিৎকার করছিল, বিকাশ, তাড়াতাড়ি দরজা খোলো, না হলে আমি পুলিশ ডাকব। সে শান্ত গলায় বলল, রিয়া, পুলিশ তো নিশ্চয়ই আসবে, তবে সকাল 9টায়। রিয়া ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি মানে? বিকাশচন্দ্র বলল, মানে হলো এই যে আমি নিজেই থানায় ফোন করব এবং তাদের জানাবো যে তুমি আমার বাবার সাথে কি করেছ। কথা শুনতেই রিয়া পাগলের মতো পাল্লা পেটাতে লাগল এবং চিৎকার করতে লাগল, না বিকাশ, এমন করো না, আমরা বসে কথা বলতে পারি। রিয়া কাঁদতে লাগল। এখন তার কথায় সেই দেমাক ছিল না যা কিছুক্ষণ আগেও ছিল। বিকাশচন্দ্র কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে কান্না এবং গোঙানির শব্দ আসছিল। সেই গুমোট ঘরের ভেতরে রিয়া প্রথমবারের মতো বুঝতে পারল বন্দি দশা কি। প্রতিটি শব্দ তাকে ভয় দেখাচ্ছিল। তার তৃষ্ণা পাচ্ছিল, কিন্তু সেখানে জল ছিল না। সে দরজা পেটাতে পেটাতে ক্লান্ত হয়ে পড়ল। ধীরে ধীরে তার গলা বসে যেতে লাগল। সে বুঝতে পেরেছিল যে এই দমবন্ধ করা পরিবেশে প্রতিটি সেকেন্ড কতটা ভারী। ওদিকে বিকাশচন্দ্র তার বাবার কাছে বসেছিল। সে বারবার তার পালস পরীক্ষা করছিল, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে রিয়াকে ছাড়বে না এবং যা কিছু করবে আইনের মাধ্যমে। ধীরে ধীরে রাত কেটে গেল। সকালের মিষ্টি রোদ জানালা দিয়ে ভেতরে আসতে লাগল। ঠিক 9টায় বাড়ির কলিং বেল বাজল। বিকাশচন্দ্র দরজা খুলতেই দেখল সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের সাথে একজন মহিলা অফিসার এবং একজন নার্সও ছিলেন। বিকাশচন্দ্র কিছু না বলেই তাদের ভেতরে নিয়ে গেল। সে গ্যারেজের দিকে ইশারা করল। পুলিশ অফিসার দরজা খুলল। ভেতরে বসে থাকা রিয়ার অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল। তার সাজগোজ নষ্ট হয়ে গিয়েছিল, জামাকাপড় ধুলোয় ভরে গিয়েছিল এবং চোখে রাতের আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। পুলিশকে দেখেই সে কাঁদতে কাঁদতে বলল, অফিসার, ইনি আমাকে সারা রাত এখানে আটকে রেখেছেন, ইনি পাগল হয়ে গেছেন। কিন্তু অফিসার কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
এমনিতেই জায়গাটি কি কাজে ব্যবহার হতো? রিয়া চুপ হয়ে গেল। বিকাশচন্দ্র তাদের সব কথা জানাল। নার্স ঘরের অবস্থা দেখলেন এবং শিউরে উঠলেন। পুলিশ সঙ্গে সঙ্গে রিয়াকে গ্রেফতার করল। তার হাতে হাতকড়া পরানো হল। যখন পুলিশ তাকে বাইরে নিয়ে যাচ্ছিল, বিকাশচন্দ্র বারান্দায় দাঁড়িয়েছিল। সে একবারের জন্যেও তার দিকে তাকাল না। সে রিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। পুলিশ রিয়াকে নিয়ে গাড়িতে উঠে গেল। বিকাশচন্দ্র তাদের যেতে দেখল। সে গেট আটকে ভেতরে এলো। সে রিয়াকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, কিন্তু বাবার চেয়ে বেশি নয়। তার ডাক্তারের সেই কথা মনে পড়ল, যদি আপনি আর কয়েকদিন না ফেরেন তবে ওনার বাঁচা অসম্ভব হয়ে যেত। সে বাবার মুখের দিকে গভীরভাবে তাকাল। তার চোখে জল চলে এলো। আজ কয়েক মাস পর ওনার মুখটা একটু প্রশান্ত মনে হচ্ছিল। তিনি স্নেহভরা দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। বিকাশচন্দ্র তার হাত নিজের হাতে তুলে নিল। এগুলো সেই হাত যা ছোটবেলায় তাকে সাহস দিত, কিন্তু আজ সেই হাতগুলোর তার সাহসের প্রয়োজন ছিল। বিকাশচন্দ্র নিচু গলায় বলল, বাবা, তুমি চিন্তা করো না, এখন সব ঠিক হয়ে যাবে। সে নিচু হয়ে বাবার কপালে চুমু খেল। সেই মুহূর্তে সে কোনো ইঞ্জিনিয়ার ছিল না। সেই মুহূর্তে সে একজন সন্তান ছিল যে তার বাবাকে হারাতে হারাতে বাঁচাতে পেরেছে। কিছুক্ষণ পর গাড়ি এলো এবং হরিপদ বাবুকে ক্লিনিকে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা সঙ্গে সঙ্গে ভর্তি করলেন। কয়েকদিন ধরে তার চিকিৎসা চলল। তার শরীর খুব রুগ্ন হয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে অবস্থা ভালো হতে লাগল। বিকাশচন্দ্র সব সময় তার পাশে থাকত, তাকে নিজের হাতে ফল খাওয়াত এবং ওষুধ দিত। একদিন যখন হরিপদবাবুর একটু জোর ফিরল, তখন তিনি বিকাশচন্দ্রকে জিজ্ঞেস করলেন, খোকা, তুই ভাত খেয়েছিস কি? অর্থাৎ এতদিনের যন্ত্রণার পরেও বাবার প্রথম প্রশ্ন ছিল ছেলে খাবার খেয়েছে কিনা। তার চোখে জল ভরে উঠল। সে ধীরে ধীরে বলল, বাবা, আমার চিন্তা করো না, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। অন্যদিকে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছিল। পাড়াপড়শিদের জবানবন্দি নেওয়া হলো। ডাক্তার মেডিকেল রিপোর্ট জমা করলেন এবং গ্যারেজের ছবি প্রমাণ হিসেবে পেশ করা হলো। বিষয়টি জলের মতো পরিষ্কার ছিল। রিয়ার বিরুদ্ধে অসহায় মানুষের ওপর নির্যাতন এবং খুনের চেষ্টার এফআইআর দায়ের করা হলো। আর যখন কোর্টে এই সত্য সামনে এলো, তখন সবাই থমকে গেল। কারণ যে মেয়েটিকে পাড়ার লোকেরা লক্ষ্মী প্রতিমা ভাবত, সে একজন ডাইনি স্বভাবের মহিলা ছিল। কয়েক মাস পর বিচারক রায় শোনাল এবং রিয়াকে জেলের সাজা শোনানো হলো। এখন তার মুখে কোনো দেমাক ছিল না, বরং ছিল শুধুই আক্ষেপ আর চোখে জল। সে সবকিছু হারিয়ে ফেলেছিল। সময় কাটতে লাগল। সেই ফ্ল্যাটটি এখন বিকাশচন্দ্রের কাছে বিষাদের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সে ফ্ল্যাটটি বিক্রি করে দিল। সে তার বাবাকে নিয়ে শহরের একটি শান্ত পাড়ায় চলে এলো। সেখানে কোনো আতঙ্ক ছিল না, আর পুরনো স্মৃতিও ছিল না। ধীরে ধীরে হরিপদবাবুর স্বাস্থ্য ভালো হতে লাগল। তিনি পুরোপুরি দৃষ্টি ফিরে তো পেলেন না, কিন্তু এখন তিনি বিকাশের সাথে গল্প করতে পারতেন, হাসতে পারতেন এবং নিজেকে নিরাপদ মনে করতেন। প্রতিদিন বিকেলে বিকাশচন্দ্র তাকে হুইল চেয়ারে বসিয়ে নদীর ধারে নিয়ে যেত। তারা দুজন সন্ধ্যা পর্যন্ত সেখানেই বসে থাকত। একদিন তিনি বললেন, খোকা, ঈশ্বর তোকে সঠিক সময় পাঠিয়ে দিয়েছিলেন, না হলে আমি তোকে শেষবারের মতো ছুতে পারতাম না। বিকাশচন্দ্র তার দিকে তাকিয়ে বলল, বাবা, এমন কথা বলো না, আমি এখন আর কোথাও যাব না। হরিপদবাবু দীর্ঘশ্বাস ফেললেন এবং হাসলেন। বিকাশ হুইলচেয়ারটি ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করল। এই জন্যই বলা হয়, পাপ যতই লুকিয়ে করা হোক না কেন, একদিন তা ঠিকই ধরা পড়ে। শ্রোতারা, এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে কখনোই কারো ওপর অন্ধভাবে নির্ভর করা উচিত নয়, কারণ এই নির্ভরতা কখনো কখনো অনেক বড় বিপদে পরিণত হয় এবং মানুষকে সারা জীবনের জন্য কাঁদতে হয়। কারণ ইঞ্জিনিয়ার বিকাশচন্দ্র সেনের মতো ভাগ্য সবাইকে সুযোগ দেয় না। শ্রোতারা, যদি আপনাদের কাহিনীটি পছন্দ হয়ে থাকে তবে এটি লাইক এবং শেয়ার করুন। সেই সাথে আমাদের পেজটিও ফলো করে নিন। দেখা হবে পরের পর্বে।